আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান অংশ নিলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। বিসিবিকে মেইলের মাধ্যমে এমনটি জানিয়েছে আইসিসির নিরাপত্তা দল। বিকেলে বাফুফে ভবন পরিদর্শন করে এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া আইসিসির দেয়া মেইলটিতে আরও দুটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকেও ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি হস্তক্ষেপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই দেশটির মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। এরপর বিসিবি ও আইসিসির মাঝে মেইল আদান প্রদান হয়েছে কয়েক দফা, যেখানে ঝুঁকির বেশ কয়েকটি কারণও খুঁজে পেয়েছে আইসিসি নিরাপত্তা দল। মেইলের বিষয়টি নিশ্চিত করে ঝুঁকিগুলো তুলে ধরেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তবে নির্বাচন পেছানো বা মুস্তাফিজকে বিশ্বকাপে না নিয়ে যাওয়ার মতো কথাগুলো অবাস্তব ও উদ্ভট বলে মনে করেন তিনি। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ক্রীড়া উপদেষ্টা মনে করেন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটিতে বর্তমানে যে সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে তাতে বাংলাদেশের পক্ষে ভারতে গিয়ে ক্রিকেট খেলা অসম্ভব। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে দেওয়া হবে। তবে এমন কোনো সুযোগই দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। ভেন্যু পরিবর্তন বলতে শুধু শ্রীলঙ্কাতেই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। সব মিলিয়ে ভারতে না খেলার সিদ্ধান্তেই অনড় থাকছে বাংলাদেশ। আপাতত অপেক্ষা কেবল আইসিসির পরবর্তী মেইলের। রাফি আমিন, আরটিভি, ঢাকা। এদিকে বিসিবি জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকির যে বিষয়গুলো ক্রীড়া উপদেষ্টা আইসিসির বরাতে তুলে ধরেছেন তা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসি ও বিসিবির নিরাপত্তা বিভাগের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগে বিষয়গুলো উঠে এসেছে বলে জানিয়েছে বিসিবি। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি নিশ্চিত করেছে বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশকে অপমান করা হয়েছে। এই ইস্যুতে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে বিএনপি একমত। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করাই উত্তম বলে মনে করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের সামনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে উঠে আসে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি। খুব উদ্বিগ্ন, কনসার্ন, সেটা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা ও তিস্তা সহ দেশটির সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্পজনের মধ্যেই সমাধান করাই হচ্ছে। বারডেম হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও শোক সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র
আজকে দ্রুত করার চেষ্টা করছি। আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেস ক্লাবে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল। সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও নানা প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে অনেকে। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন শামীম চৌধুরী, RTV, ঢাকা। পূর্ব পাকিস্তানের সাথে ইনসাফের আচরণ করেনি পশ্চিম পাকিস্তান, তবে বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাসও তুলে ধরা যায়নি। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বর্তমানে দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে, কিন্তু জামাতে ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতির শেকড় উপড়ে ফেলানো হবে। নির্বাচনে প্রতিটি ভোটার যেন ভোটদানের সুযোগ পায় সেটি নিশ্চিত করতে হবে। বিগত নির্বাচনের মতো বোঝাপড়ার নির্বাচন আর দেখতে চায় না জামাত ইসলামী। এ সময় তিনি আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী নিজেদের বিজয় চায় না, দেশের মানুষের বিজয় চায়। যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেননি। দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, কিছুদিন ফাইট করার পরেই ইনশাল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দিবে ইনশাল্লাহ। মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে 71টি আপিলের উপর শুনানি নিষ্পত্তি করেছে কমিশন। আবেদন মঞ্জুর করা হয়েছে 41টি, আর প্রার্থিতা বাতিল করা হয়েছে 25 জনের। অপেক্ষমান 4টির, আর শুনানি হয়নি 1টির। কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুমের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী AKM ফজলুল হকের প্রার্থিতা বাতিল করে কমিশন। নাজমুল হুদার রিপোর্ট। এক মাস পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সোমবার তৃতীয় দিনের মতো শেষ হয়েছে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি। আপিল নিষ্পত্তির প্রথম 3 দিনে 210টি শুনানি করে কমিশন। এর মধ্যে মোট 151টি আপিল মঞ্জুর আর নামঞ্জুর করা হয় 47 জনের। সোমবার প্রার্থিতা ফিরে পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন অনেকেই। স্বতন্ত্র প্রার্থী হাসনাত কায়ুম দাবি করেন, নির্বাচনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর দিকে ঝুঁকে পড়েছে। ইউনোরা নির্বাচন কন্ডাক্ট করতেছে, ডিসিরা নির্বাচন কন্ডাক্ট করতেছে। গত সরকারের যে অপকর্ম, এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্য চেষ্টা করতেছে। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রেই সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে। যেখানে তারা কঠোর, সবার ক্ষেত্রেই কঠোর, যেখানে তারা লিনিয়েন্ট, সবার ক্ষেত্রেই লিনিয়েন্ট। এছাড়া ইসির শুনানিতে প্রার্থিতা ফিরে না পেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান কেউ কেউ। যেহেতু একটা মেজর পলিটিক্যাল পার্টি নাই এই ইলেকশনে, উচিত দেওয়া ছিল, ওনাকে অ্যালাউ করা উচিত ছিল। তারপরে ইলেকশন কমিশন তাদের বিবেচনা হয়তো করেনি। আমরা এই বিষয়টা চ্যালেঞ্জ করে অবশ্যই উচ্চ আদালতে যাব। ইউএস এমবাসিতে রিনাউন্সিয়েশনের জন্য অ্যাপ্লাই করি। শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিচ্ছে। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। প্রিজাইডিং অফিসার বলছে সবারটা ঠিক, একজনেরটা ঠিক না। আজকে হিয়ারিং করার সময় বিএনপির প্রার্থী এসে অপোজিশন দেয় তার স্বতন্ত্র বিএনপি প্রার্থী যাতে ইলেকশন করতে না পারে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত 645 জনের আপিল শুনানি নিষ্পত্তি করবে কমিশন। নাজমুল হুদা, RTV, ঢাকা।
আর কখনো যেন নির্বাচনের ডাকাতি না ঘটতে পারে সে ব্যবস্থা করতে হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিগত 3টি জাতীয় নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিশন প্রতিবেদন জমা দিতে গেলে তিনি এমন কথা বলেন। 2008 সালের পর দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ মাস্টার প্ল্যান করে নির্বাচনের নামে প্রহসন করে বলে জানান তদন্ত কমিশন প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 40টি সুপারিশও করেছে কমিটির। রিপোর্ট করছেন জায়েদ রহমান। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের সঠিক ইতিহাস নিরপেক্ষভাবে তদন্তে গঠিত হয় জাতীয় নির্বাচন তদন্ত কমিটি। সেই কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন সোমবার। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের জনগণের টাকা খরচ করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে, আর কখনো নির্বাচন ভোট ডাকাতি করতে দেওয়া হবে না বলেও জানান মোহাম্মদ ইউনূস। পরে কমিশনের প্রধান সাবেক বিচারপতি শামীম হাসনাইন জানান, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগ 3টি নির্বাচনের অভিনব পরিকল্পনায় প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে। এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে। ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে তদন্তে দেশি বিদেশি তথ্য উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলা হয়। আগামী নির্বাচনগুলোকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 40টি সুপারিশ করে জাতীয় নির্বাচন তদন্ত কমিটি। জাহিদ রহমান, RTV, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যা মামলায় শুটার ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণের শুনানির দিন আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই দিন ধার্য করেন। সংশ্লিষ্টরা জানান, এদিন মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মামলার বাদী ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হয়ে আইনজীবী নিয়োগ করেন। এরপর চার্জশিট পর্যালোচনার জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করলে তা মঞ্জুর করা হয়। গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে অভিমত টিআইবির। রাজধানী ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই সময় অভিযোগ করেন, শতাধিক অধ্যাদেশ জারি করে রেকর্ড করা হলেও এসব আইনি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে। বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহির কাঠামো নিশ্চিত করা হয়নি। সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই। কি হচ্ছে আমরা সেটা জানি না। মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া সরকারের একতরফাভাবে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নথি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে। দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, হাইকোর্টের এমন রায় সম্প্রতি গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় বেশ মুখরোচক খবর প্রকাশিত হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সহ নতুন করে তৈরি করেছে আলোচনা। তবে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে হাইকোর্টের রায়টি কি? এক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা, এ বিষয়ে আইনজীবী ইশরাত জাহান বলেন, আইনের কোথাও প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক না থাকায় এই রিটটি করা হয়েছে। আর ব্যারিস্টার ওমর ফারুক মনে করেন, আরবিট্রেশন কাউন্সিল স্ত্রীর অনুমতিকে আরো জোরালো করেছে। জিয়া মাহমুদের রিপোর্ট। মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ
দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিল অর্থাৎ সালিশ পরিষদের লিখিত পূর্বানুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবেন না। করলে 1974 সালের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রিকরণ আইনের অধীনে তা রেজিস্ট্রি হবে না। একটা বড় ভালো রাখতে পারোস না, তোরা আবার রাখবে 2টা 3টা 4টা বিয়ে। তবে সালিশ পরিষদের অনুমতি পেলে বিয়ে করতে পারবেন। প্রেক্ষাপটে এ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এখানে আরবিট্রেশন কাউন্সিল অর্থাৎ একজন চেয়ারম্যান, তার হাতে যদি এই ধরনের ক্ষমতা থাকে তাহলে যিনি ভুক্তভোগী এখানে তিনি বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ এখানে মূলত ভুক্তভোগী হচ্ছে তার ফার্স্ট ওয়াইফ, তার পারমিশনটা বাধ্যতামূলক থাকা প্রয়োজন। রিটের প্রাথমিক শুনানির পর রুল জারি করে হাইকোর্ট, আর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 20 আগস্ট তা খারিজ করে রায় দেয় আদালত। ফলে ডিসেম্বরে আগের আইনি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়, যে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়ে এখন আলোচনার তুঙ্গে। দ্বিতীয়তে যেতে হলে অনেকগুলো কন্ডিশন আছে। অ্যাপ্লিকেশন শুনানির পরে যদি কাউন্সিল মনে করে যে তার দ্বিতীয় বিবাহ জাস্টিফাইড এবং যদি প্রথম ওয়াইফ যদি এটা জাস্টিফিকেশনের পক্ষে মতও দেয়, দেন গো ফর সেকেন্ড বিয়া। আর এখানে রুল অ্যাবসলিউটের মতো যে এই প্রচারণা চালাচ্ছে, আমি বা জানি না আলটেরিয়ার মোটিভে এই প্রচার চালাচ্ছে কিনা। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রীর অনুমতির বিষয়টি বরং জোরালো বলে মনে করেন এই আইনজীবী। বাংলাদেশের যে নারীরা প্রত্যন্ত অঞ্চলে আছেন, যে যেখানে আছেন, আপনাদেরকে শুধু আশ্বস্ত করতে চাই, আইনটা আগের মতোই আছে, আপনার পারমিশন কোনো না কোনোভাবে লাগবেই। তবে ইশরাত হাসান দাবি করেন, বহু বছর ধরে অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছিলেন যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। আসলে আইনের কোথাও বিষয়টি বাধ্যতামূলক করা নেই। একাধিক যদি বিয়ে করে তাদের ক্ষেত্রে সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। তো সেই সমান অধিকার আর সমান মর্যাদা উনি কীভাবে নিশ্চিত করবেন, সেই এক্সপ্লেনেশনগুলিও তো আসলে রুলসে থাকা দরকার, সেগুলো আমরা মনে করেছি। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আমরা লিখিত আদেশ পেয়েছি, আমরা সামনে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত 19তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। এর আগে 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুদিন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রিস্টেনসেন 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন 2025। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে সারা দেশ থেকে 3,500 বিক্রয় প্রতিনিধি অংশ নেন। এ সময় অ্যারিস্টো ফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক MA হাসান বলেন, মানবতার কল্যাণে উচ্চ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অ্যারিস্টো ফার্মার লক্ষ্য অপরিবর্তিত। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিশ্বের ওষুধ খাতে নতুন মানদণ্ড স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিগত বছরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সদের সম্মানিত করা হয়। শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। তবে হামলা হলে যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বেশ কয়েকবার দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এ জবাব দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে চলমান বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে পাল্টা আন্দোলনের ডাক দিয়েছে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN বলছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় 5 শতাধিক আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।